বাইক চালিয়েই রিফাত ৫তলা বাড়ির মধ্যে প্রবেশ করল। সকালে আকাশটা দিব্যি ভালো ছিল, কিন্তু ২টা ক্লাস করার পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। রিফাত ইচ্ছে করেই ভিজতে ভিজতে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। ক্লাস করতে আর ভালো লাগছে না তার। মাথার ওপর দিয়েই কানে লাগানো বড় ইয়ারফোন দামি ওয়াটারপ্রুফ ফোনের সাথে লাগিয়ে জোরে মিউজিক ছেড়ে দেয়। ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুলে হেডফোন লাগিয়ে শুনতে থাকে। मैनू पता कि दुनिया नू एक वारा नहीं हो सकता, पर झूठ कह देन सारे के प्यार दोबारा नहीं हो सकता, पर झूठ कह देन सारे के प्यार दोबारा नहीं हो सकता। तो मैनू पूछना कोई सवाल, चल दौड़ के थे मेरे नाल कि तेरा हो जाओ, मैं किसी और का हो फिलहाल कि तेरा हो जाऊं, मैं किसी और का हो फिलहाल कि तेरा हो जाऊं। বাইক চালিয়ে রিফাত বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসে। দারোয়ান চাচা করিম মিয়া ছাতা মাথায় দিয়ে মেইন গেটটা খুলে দিলেন। রিফাত পেছনের পকেট থেকে মানিব্যাগ বের করে পুরোটাই করিম চাচাকে দিয়ে দিল। করিম চাচা সাদা দাঁত বের করে হাসি দিলেন। রিফাতের গায়ে সাদা টি শার্ট আর কালো প্যান্ট, তবে প্যান্টটা লম্বাতে একটু ছোট, কারণ এটা রিফাতের স্টাইল। গোড়ালি থেকে ৪-৫ আঙুল ছোট করেই প্যান্ট পরে রিফাত, সাথে প্যান্টের সাথে ম্যাচিং করে লোফার জুতো। রিফাত বাড়িতে ঢুকে পার্কিং লটের দিকে যেয়ে দেখে সেখানে আরও দুটো মাইক্রো খাড়া। রিফাতের এমন কোনো গাড়ি নেই। কয়েক সেকেন্ড গাড়ির দিকে তাকিয়ে থেকে রিফাত ওর পছন্দের জায়গাতে যে বাইক রাখে। প্রতিদিনের মতোই বাইক থেকে নামার সময় ক্লাস চেপে পিক আপ হাই করে দিয়ে অকারণেই বাইকের শব্দ দূষণ করে রিফাত। রিফাত আজকেও তার ব্যতিক্রম করল না। সে পিক আপ মরাতে থাকে। প্রায় ১০-১৫ সেকেন্ড পর সে যখন পিক আপ ছেড়ে দেয়, তখনই কার যেন জোরে চিৎকার শুনতে পেল রিফাত। কে যেন খুব জোরে বলছে, ইডিয়েট। রিফাত চমকে উঠল। আশেপাশে তাকালো, কাউকে খুঁজে পাচ্ছে না, কিন্তু তখনও চিৎকার শোনা যাচ্ছিল। রিফাত ভয়ে পালাতে যাবে, তখনই সে দেখে ছাদ থেকে ছোট পাইপের সাহায্যে নেমে আসা পানির নিচে কে যেন দাঁড়িয়ে আছে। রিফাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চুলগুলো একদম পায়ের নিচ অবধি নেমে এসেছে বৃষ্টিকন্যার। 3 পিস ড্রেসের সাথে পুরো গা কাদায় মাখামাখি অবস্থা। মেয়েটা রিফাতের সামনে এসে দাঁড়ালো। রিফাত হাঁ হয়ে তাকিয়ে আছে মেয়েটার দিকে। এর আগে কোনোদিন সে মেয়েটাকে দেখেনি, প্রথমবার দেখছে ও। রিফাত সামনে এসে মেয়েটার চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিল। রিফাত যেন স্লো মোশনে সব কিছু দেখছে। ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির পানিতে মেয়েটার গায়ে থাকা কাদাগুলো ধুয়ে যাচ্ছে। বাদর ছেলে, বাইক পার্কিং করবেন ঠিক আছে, ভাব নিয়ে এবার পিক আপ তোলার কি দরকার? কত সুন্দর করে বৃষ্টিতে হাত বাড়িয়ে খেলছিলাম, আপনার তো খচ্চর এসে সব কিছু নষ্ট করে দিল। চোখের উপর দুটি ঘুষি মারলে বুঝবেন কাদায় পড়লে কেমন লাগে, বেটা খরগোশ কোথাকার। কথাগুলো বলেই মেয়েটা মুখ পাকিয়ে ঠোঁট কামড়ে চলে গেল বাড়ির মধ্যে। রিফাত কেবল তখনও বোকার মতো তাকিয়ে আছে মেয়েটার যাওয়ার দিকে। দারোয়ান চাচার ডাক শুনে রিফাত স্তম্ভিত ফিরে পেল। দারোয়ান চাচার দিকে রিফাত তাকালো। বাজান, ভিতরে যান, আর ভিজেন না। রিফাত দেখে অনেকক্ষণ হলো সে বৃষ্টিতে ভিজছে। দারোয়ান চাচাকে বাইকের চাবি দিয়ে চলে গেল ভেতরে। করিম মিয়ার রিফাতের কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে, এজন্য রিফাতের কিছু বলা লাগে না। করিম মিয়া সব করে দেয়। দেখলেন না আপনারা, সামান্য বৃষ্টির মধ্যে গেট খুলে দিয়েছে বলে তার জন্য পুরো মানিব্যাগটাই করিম মিয়াকে দিয়ে দিল। রিফাত বাড়ির মধ্যে প্রবেশ করলো। বিশাল বড় বাড়ি, অনেকটা জায়গা নিয়ে বাড়িটা নির্মাণ করা হয়েছে। আর এই বাড়িটা বানিয়েছেন রিফাতের বাবা রাহুল সাহেব, মেজো চাচা রাকিব সাহেব আর রিফাতের ছোট চাচা রফিক সাহেব মিলে। পুরো বাড়িটা 3 ভাইয়ের, ভাইয়ের হলেও আত্মীয়তে ভরা। রিফাত ভিজতে ভিজতে ভেতরে প্রবেশ করে সোফাতে অনেকগুলো লোক বসে আছে দেখে। রিফাত কাউকে ঠিকমতো চেনে না। রিফাত যেতেই শুনতে পেল, তোকে বলেছিলাম না বৃষ্টির মধ্যে বাইরে যাস না, তবু গিয়েছিস, আর এখন এসে রাগি মুখ করে আসিস। আমি কি ইচ্ছে করে ভিজেছি নাকি?
ওই বেটা খরগোশের মতো দেখতে, কোথা থেকে আসছে এখানে কে জানে, দেখতে চোরের মতো। চোখগুলো দেখে মনে হয়েছে তামিল মুভির ভিলেন থাকে না, কালো দেখতে, ওরকম বদপোলা একটা। মনে হয় এখানে চুরি করতে আসছে। তুই কার কথা বলছিস? আমি কি ব্যাপার রিফাত, তুমি এ সময় বাড়িতে? তোমার ক্লাস শেষ হয়েছে? লাস্ট সেমিস্টারে আছো, ভালো কথা। জবও করো, সেটাও ভালো কথা। কিন্তু তোমাকে বলেছিলাম না পুরো ক্লাস না করে কখনো বাসায় আসবে না? অনেকগুলো লোকের সামনে একজন মহিলা এলেন, আর তিনি হলো রিফাতের মা। উনি এই বাড়ির লিডার বলা যায়। মানে সহজ ভাষায় হলো রিফাতের আব্বু রিফাতের বন্ধুর মতো, আর ওর মা শাসনকারী একজন। বাড়ির সবাই রিফাতের মাকে মেনে চলে, কেবল একজন সবার মতো মানে না, আর সে হলো এই রিফাত। রিফাতের এত বাধা ধরা নিয়ম একদমই ভালো লাগে না। সবাই ঘুরে তাকায়, রিফাতের দিকে তাকিয়ে দেখে রিফাতও ভিজে এসেছে। মেয়েটা পাশে থাকা ওই মহিলাটাকে বলে ওঠে, দেখছিস তিশা, তোর মতো রিফাতও ভিজে এসেছে। ছোটবেলায় একবার দুজনে ভিজে জ্বর বাঁধিয়েছিলি, এরপর ভাবি আর রিফাতকে গ্রামে নিয়ে যায়নি। এ রিফাত, কোন ছেলে নাকি তিশাকে ভিজিয়েছে দেখতো? আরে এই ছেলেই তো আমাকে কাদা লাগিয়েছে, বজ্জাত একটা। এই কি বলছিস এসব? তোর খালার ছেলেও কত ভালো জানিস, একবার এসেছিল, অনেক সম্মান করেছিল। রিফাত এতক্ষণে বুঝতে পারে গ্রাম থেকে আজকে ওদের বাসায় অনেক আত্মীয় স্বজন এসেছে, কিন্তু রিফাত কাউকেই ঠিকমতো চেনে না। এমনকি যে তিশার মাকেও চেনে তাও না রিফাত। তবে তিশার মা সম্পর্কে রিফাতের খালা হয়। তিশা আর রিফাত খালাতো ভাই বোন। তিশা বলে, ও বড় খালামণি, দেখো না তোমার ছেলে আমার গায়ে কাদা লাগিয়েছে, বজ্জাত একটা। আমি কত সুন্দর করে বৃষ্টিতে হাত বাড়িয়ে খেলছিলাম, আর এই তোমার ছেলে বাইক নিয়ে এসে পিছনে চাকা দিয়ে কাদা ছিটিয়ে ভিজিয়েছে। না মোনা, আমি কিছুই করিনি। কেউ যদি নিচ থেকে এসে কাদা খেতে চায়, আমার কি দোষ? তিশা না তিরা নিম পাতা একটা আমাকে দোষ দেয়। হ্যালো মিস্টার, তামিল মুভির ভিলেন, ইচ্ছে করে কাদা লাগিয়েছেন আপনি। বাবারে, আসছে আমার ববিতা স্বপ্নরে, তিতা কোথাকার। খালামণি দেখো না তোমার ছেলে ঝগড়া করছে। রিফাত, সরি বলো, আর দুজনেই যাও ড্রেস চেঞ্জ করো। আমি সরি কেন বলবো? তোমাকে না আমি সরি বলতে বললাম? ওকে সরি। কইছে, যান, মাফ করে দিলাম। রিফাত তিশার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলল। তিশা জিভ বের করে মাথায় 2 হাত দিয়ে শিং বানিয়ে ভেঙচি কাটলো। রিফাত দৌড়ে রুমে এসে ওয়াশরুমে চলে গেল। তিশাও ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হতে থাকে। আজকে রিফাতের বাসায় অনেক আত্মীয় স্বজন এসেছে। রিফাতের 2 খালা সহ এক মামা, রিফাতের আব্বুর বোন মানে রিফাতের ফুপু আর ফুপাও এসেছে। এরা সবাই গ্রামে থাকে। রিফাতের মা রিফাতের খালাদের মধ্যে সবার বড়, আর যে মামাটা এসেছে সেটা হলো ছোট মামা। রিফাতের মায়েরা ভাই বোন মিলে মোট 5 জন, 2 মামা আর 2টা খালা রিফাতের। ছোটবেলায় একবার রিফাত ওর নানুর কাছে যেয়ে প্রশ্ন করে, নানু, তুমি কি কাজ করতে না? ওর নানু রিফাতের দিকে তাকিয়ে বলে, কেন রে ভাই, কাজ করবো না কেন? রিফাত সাথে সাথে উত্তর দেয়, তাহলে এত ছেলে মেয়ে হয়েছে কিভাবে? রিফাত যখন ক্লাস 3তে পড়তো, কিন্তু সে ছিল পাকারামের 1 নাম্বার। এমন অনেক ছেলে মেয়ে হয় যারা বাচ্চা বয়সে কথা বলে খুব টাটকা। রিফাতও ছিল তেমন, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। নানু যেয়ে রিফাতের মাকে সবটা বলে দেয়, ব্যাস রিফাতের পেটানো শুরু হয়ে যায়। রিফাতের এসব কিছুই মনে নেই। নানু বেঁচে নেই, নানি আছে, কিন্তু রিফাত কখনো কথা বলেনি ওনাদের সাথে। আসলে ছোটবেলায় রিফাতকে নিয়ে ওর মা যে সেই এসেছিলেন আর যাননি। কেন গ্রামে যাননি এরা, এটা কেবল রিফাতের মা বাবাই জানে। রিফাতের যে গ্রামের বাড়ি আছে এটাও ঠিকমতো জানে না রিফাত। রিফাত হলো শহরের ছেলে, বাবার অনেক টাকা, পড়াশোনাও প্রায় শেষ। আইন নিয়ে পড়ে রিফাত, বিচার বিভাগের লোকও। ও যা বলে প্রায় সব হতে হবে। আসলে রিফাত ওখানে গিয়েছে কিছুটা নিজের যোগ্যতায়, আর বাকিটা টাকার ব্যাগ ঠেলে দেওয়ার জন্যে। রিফাতদের নিতে এসেছে আজ গ্রাম থেকে, কারণ রিফাতের বড় মামার মেয়ের বিয়ে, মানে রিফাতের মামাতো বোনের বিয়ে। আর রিফাতের নানির ইচ্ছে হলো যেন এবার রিফাতরা সবাই গ্রামের বাড়িতে উপস্থিত থাকে। এজন্য সবাই এসেছে রিফাতদের বাড়িতে। রিফাতের মা নীলিমা বেগমের গ্রামের বাড়িতে না যাওয়ার পেছনে
রহস্য থাকলেও সবার সাথে ফোনে যোগাযোগ রেখেছিলেন তিনি। এজন্য নীলিমা বেগম নিজেই সবাইকে একসাথে আসতে বলেছেন। রিফাত ওয়াশরুম থেকে বের হয়। জানালা খুলে দিতেই দেখে বৃষ্টি থেমে গেছে। মেঘ সরে হালকা রোদের আনাগোনা দেখা যাচ্ছে। রিফাত জানালা খুলে দিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল, কারণ 3 তলার ব্যালকনিতে রিফাত নিজে টবে কদম ফুলের গাছ লাগিয়েছিল। সেটা বড় হয়ে 4 তলায় রিফাতের জানালার কাছে এসে পৌঁছেছে। তিশা ওয়াশরুম থেকে বের হলো। এখনও রিফাতের কথাই ভাবছে ও, আর মনে মনে রাগ প্রকাশ করছে। সে বিড়বিড় করে বলছে, হ্যাঁ, যেই না দেখতে ছেলের নাম রাখছে আবার রিফাত। রিফাত নামটাকে কার্টেসি করা কি যায়? থাক, পরে ভাববো। গ্রামে যেয়ে বান্ধবীদের সাথে রিফাতের গল্প করতে হবে। শহরের ছেলেকে দিয়ে সরি বলেছি। গর্বে আমার চুল বড় হয়ে যাচ্ছে। তিশা বেশ পরিপাটি হয়ে 3 পিস পরে নিচতলাতে চলে এসেছে, কিন্তু রিফাতের এখনও শেষ হয়নি। সে কি পরবে সেটাই ভাবতে ভাবতে অনেকগুলো শার্ট আর টি শার্ট বের করে ফেলেছে। সে হাতা লম্বা একটা গেঞ্জি পরে নিল, সাথে জিন্স পরলো। আয়নার সামনে যে চুলগুলোকে নানা স্টাইলে পরিবর্তন করে দেখলো কোন দিক দিয়ে ভালো হয়। শেষে বাম পাশে ঝুলিয়ে রেখে পায়ের দিকে তাকালো। লোফার পরেছে, প্যান্ট গোড়ালি থেকে ছোট, গেঞ্জিটার হাতাটাও কিছুটা গুটিয়ে নিল। হাতে ঘড়ি পড়েছে। চুলে জেল আর বডি স্প্রে দিয়ে সে রুম থেকে বের হলো। এত স্টাইল! আর আয়নার সামনে মনে হয় মেয়েরাও থাকে না। রিফাত নিচতলায় এসে দেখে এক গাদা মেয়ে বসে আছে। সবাই যে যার মতো গল্প করছে। রিফাতের বোন রিয়ার পাশে সেই তিতা মানে তিশাও বসেছে। রিফাত যে তিশাদের সামনে বসলো। তিশা ছাড়াও এখানে আরও 4টে নতুন মেয়ে আছে। রিফাত কাউকেই চেনে না। তিশার দিকে একবার তাকিয়ে সে যখন খাবার গালে দিতে যাবে তখনই চোখ যায় কয়েকটা চেয়ার পরেই একটা মেয়ের দিকে। রিফাতের দিকে আর চোখে তাকাচ্ছে মেয়েটা। আসলে মেয়েটা হলো রিফাতের মেজো খালার মেয়ে চৈতি। রিফাত চোখ দিয়ে ইশারা করতেই চৈতি পাশের চেয়ারে বসা বলল, দেখেছিস বড় খালামনের ছেলে কি সুন্দর দেখতে। আমি তাকাতে ইশারা করলো। সত্যিও তাকিয়ে আছে রিফাতের দিকে, আর এটাই তিশা খেয়াল করে। অবশ্য এটা রিয়া দেখিয়ে দিয়েছে তিশাকে। তিশা রিফাতের দিকে রাগে দৃষ্টিতে তাকাচ্ছে। মনে মনে রিফাতকে কিছুটা ভদ্র গালিও দিয়ে দিল। রিয়া তিশাকে আস্ত করে বলতে থাকে, তিশাপু, জানো না ওই রিফাইটটা কি বজ্জাত। ভয়ে আমার বান্ধবীদের বাড়িতেই আনতে পারি না। অবশ্য ভাইয়ার তেমন দোষ নেই। সে একটু তাকালেই আমার বান্ধবীগুলো গলে যাবে, আর ও সবার সাথে প্রেম করে বেড়াবে। জানো না তুমি, ওর এক গাদা সিম কার্ড। আমার 5টা বান্ধবীর জন্য 5টা সিম কার্ড ওর। এক একজনের সাথে আলাদা সিম দিয়ে কথা বলে, আর সবাইকে বলেছে কেউ যেন কারোর সাথে শেয়ার না করে। তুমি এসব কি করে জানো? সবাই তো আমার বেস্ট ফ্রেন্ড। সবাই এক এক করে এসে আমাকে ননদ বলে ডাকে, আর সব শেয়ার করে, আর বলে হেল্প করতে। এভাবে রোজ আমি হেল্প করি। বজ্জাত একটা। কি রিফাত এরকম? পদের হাঁটি তো কি করে সামলাও? এত টাকা কই পায়? কি বলো এসব? মেয়েরাই ফোন দেয় ওর কাছে। একটু ঝগড়া হলেই সে ফোন আমার কাছে দিয়ে বলবে, রিয়া, ফাইন করে বলবি যে ভাবি আপনার সাথে ভাইয়ের ঝগড়া হয়েছে। সে না খেয়ে বসে আছে, নীরব হয়ে কান্না করছে। ব্লেড নিয়ে এসেছে হাত কাটবে বলে, আমি কেড়ে নিয়েছি। কেন আমার ভাইকে কষ্ট দিচ্ছেন? জানেন আপনাকে কত ভালোবাসে। সে সারাদিন না খেয়ে আছে, আপনি খেতে বলেননি তাই। আমি এগুলোই বলি। বলা শেষে দেখি হারামি জুস, রুটি, ভাত সব একসাথে খেতে বসেছে। ও আল্লাহ, তোমার ভাই এমন লুচ্চা প্লে বয়। তুমি ওর কথা শোনো কেন? শুনি কি আর সাধে? আমার তো ফোন নেই। আর আসলে আমার না একটা ছেলেকে ভালো লাগে। ছেলেটার সাথে হারামিটার ফোন থেকে কথা বলি মাঝে মাঝে। এজন্যই আমাকে দিয়ে ওর সব কাজ করিয়ে নেয়। আহা, কি ভাই বোন তোমরা! স্যালিউট করতে ইচ্ছে করছে। চুপচাপ খাও, আম্মু দেখলে আবার বকা দিবে। তিশা খাচ্ছে আর সামনে বসা রিফাতের দিকে তাকাচ্ছে। রিফাতও তাকাচ্ছে চৈতি আর শক্তির দিকে। তিশা এটা দেখে রেগে চোখ মুখ গোল করে রিফাতকে খেয়ে ফেলার দৃষ্টিতে মনে মনে গালি দিচ্ছে। সবাই খেতে থাকে। আবির খাবার টেবিলেই শক্তি আর চৈতির সাথে ফ্লার্ট করতে ব্যস্ত। মজার ব্যাপার হলো তিশা সবচাইতে বেশি সুন্দরী হওয়াতেও আবির একবারও তিশার দিকে খাবার টেবিল বসে থাকা অবস্থায় ঠিকমতো তাকায়নি।
অথচ তিশা আবিরের দিকেই বেশি তাকাচ্ছে। বড় খালা খাবার টেবিলে বলে ওঠে, রাহুল ভাই, এবার কিন্তু আপনাদের সবার গ্রামে যেতে হবে। আপনাদের নেওয়ার জন্যই আমরা এসেছি। গ্রাম? ওয়াও, গ্রামে যাব আমরা, দারুণ অ্যাডভেঞ্চার হবে ড্যাড। আসলে আপা, আপনাদের বোন কি বলে দেখুন। আবিরের মা কিছু না বলা অবধি সিদ্ধান্ত দিতে পারছি না। তোমরা আসছো, ভালো করেছো, কিন্তু সরি, আমরা যাব না গ্রামে, আর না আবির যাবে। আর কেউ কোনো কথা বলল না। রাহুল সাহেব আবিরের গায়ে খোঁচা মেরে ইশারায় বলল, আবির, তুই তোর মাকে বল, তুই ছাড়া আর কেউ সাহস পাবে না কিছু বলার। গ্রামে অনেক মজা করতে পারবি, যা একবার দেখিস। আবির খাবার খাওয়া ছেড়ে দিয়ে ওর মায়ের কাছে যায়। নীলিমা বেগমের তরকারি শেষ। আবির নিজে বেড়ে দেয়। শুরু হয় আবিরের ফ্ল্যাট করা। তবে এবার তার নিজের মাকে পটানোর চেষ্টা। কি ব্যাপার, তুমি খাবার রেখে উঠে আসলে কেন? আচ্ছা আম্মু, আমি তোমার তো একটাই ছেলে নাকি? এইটা কি ধরনের কথা? আচ্ছা, ছোটবেলা থেকে এই অবধি তোমার কাছে কি চেয়েছি? বাইক আব্বু দিছে, গাড়ি আব্বু দিছে, ফোন দিয়েছে ছোট আব্বু, তুমি কি দিছো একটু বলো না। নীলিমা বেগম মনে করার চেষ্টা করে আবিরকে সে কি দিয়েছে। কি দেবেন উনি? কিছুই দেননি। কারণ বাড়ির সবাই আবিরের আম্মুকে মানে এবং সম্মানও করে, আবার ভয়ও পায়। যার জন্য কেউ কখনো আবিরের আম্মুর কাছে কিছুই চায়নি। তিনি আবিরদের ব্যবসাটা সামলাচ্ছেন। আসলে আবিরের বাবা এই অবধি আসার পেছনে নীলিমা বেগমের হাতটা বিশাল। যার জন্য তিনি যা বলেন তাই মানে সবাই। এটা সত্য যে আবিরের বাবার পরিবার একদম নিম্ন শ্রেণীর ছিল, কিন্তু আবিরের মা আসার পর সব কিছু পাল্টাতে থাকে। এজন্যে সবাই ওনাকে সম্মান করে। কিছুই দেইনি। জানতাম তো। আচ্ছা আম্মু, তুমি তোমার বরকে ভালোবাসো বেশি নাকি আমার বাবাকে বেশি ভালোবাসো? কি বলো পাগলের মতো? দুজনেই তো একই ব্যক্তি। বলো না। কি লাগবে সেটা বলো। আচ্ছা চলো না গ্রামে যাই। আমি রিয়া কখনো তো গ্রামে যাইনি। গ্রাম কি সেটাই তো ঠিক মতো বুঝি না। আর সেখানে তো মামা খালামণিরা নানুরা থাকে। চলো না যাই। বললাম না গ্রামে যাওয়া হবে না। দূর, আজ যদি আমি তোমাদের আদরের ছেলে হতাম তাহলে আমার কথা শুনতে। এই চুপ থাকো। ইমোশনালি ব্ল্যাকমেল আমার করার কথা, তুমি কেন করছো? আম্মু প্লিজ যেতে দাও। আচ্ছা ঠিক আছে। সবাই তখন একসাথে চিল্লিয়ে ওঠে। নীলিমা বেগম সামনে থেকে রাগে কড়া প্রকৃতির হলেও সবার এমন আনন্দের দৃশ্য দেখে মনে মনে হাসলেন। পরক্ষণেই মুখে গম্ভীর ভাব এনে বললেন, আবির আর ওর আব্বু যাবে, আমি যাব না। আবির কথাটা শুনে কিছু বলতে যাবে তার আগেই ইশারা রাহুল সাহেব আবিরকে থামিয়ে দেন। আবিরও আর কিছু বলে না। সবাই খাবার খাওয়া শেষ করে। আবির খাবার খেয়ে কিছু সময় পর বাইরে আসে। দেখে চৈতি আর শক্তি বাইরে দাঁড়িয়ে ফুলবাগান দেখছে। আবির সেখানে যেয়ে দাঁড়ালো। চৈতিকে বলল, এই তোমার নাম কি? জি, চৈতি। আর ওর নাম শক্তি। ও আচ্ছা, তোমাদের একটা গল্প শোনাই। হুম। জানো, আমি না একটা মেয়েকে ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়। মেয়েটা আমার সাথে নাটক করে ভালোবাসা নিয়ে। এরপর মেয়েদেরকে আমার সহ্য হয় না। কোনো মেয়েরা এমন করে, কিন্তু তোমাকে দেখে আমার সেই আগের দিনের কথা মনে পড়ে যায়। কেন যে তুমি আগে আসোনি। আসলে কি হতো? তোমাকে গার্লফ্রেন্ড বানাতাম। আবির কথাটা বলি চলে যাবে, সেই সময় শক্তি ডাক দেয়। আবির ভাইয়া শুনুন, চৈতি আপনাকে পছন্দ করে। কি? কিন্তু আমি তো দেখতে খারাপ, অনেক বোরিং। আমার মনে হয় আমি চৈত্রীর যোগ্য না। আবির ভালো করেই জানে মেয়ে পটানো তার কাছে ডাল ভাতের মতো। আর কোন মেয়ে কীভাবে পটাবে আবিরের সব জানা আছে। আবির ইনোসেন্ট মুখ নিয়ে চৈতির দিকে তাকায়। চৈতি আবিরের উপর ভালোবাসার চোখ মেলে চেয়ে থাকে। নিজেকে কেন এমন বলছেন? কোনো মেয়ে পাত্তা দেয়নি তো তাই। আবির যে মিথ্যে বলে এটাই ঠিক কেউ ধরতেও পারে না, কারণ সে এমনভাবে মিথ্যেটা বলে যেন সেটাই সত্যি। আর এটাই মেয়েরা বেশি পছন্দ করে। পরে আবিরের এসব সত্য জানার পর মেয়েরা চলে গেলে আবিরের কোনো প্রভাবই পড়ে না। এটা নাও আমার নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে ফোন দিবা, তখন বলবো কি কারণ। আসি। আবির ভেতরে চলে আসে। তিশা আর রিয়া বসে আছে। রিয়া আবিরের দিকে তাকায়। দুজনে টিভি দেখছে।
আবির যে সোজা রিয়ার পাশে বসে রিমোট কেড়ে নিয়ে বলে, খাবার টেবিলে তোরা যেন আমাকে নিয়ে কি বলছিলি? আমি কিন্তু বুঝতে পারছিলাম আমাকে নিয়ে কী সব বলছিলি। কিছুই বলিনি। আপনার তো ছেলেকে কি কেউ কিছু বলে? পুরো আবির তো না যেন গোবর। এই মিস তিতা নিম পাতা, আপনি বেশি ঝগড়াটে। ভুলে যাবেন না আমাদের বাড়িতে আছেন। এরপর আমাদের বাড়িতে যাবেন, তখন বুঝবেন কেমন লাগে এই তিতা দূর তিশাকে। ভাইয়া রিমোট দাও। কিসের রিমোট? কার রিমোট? টিভির রিমোট দাও আর যাও তো, তুমি এখান থেকে, তোমার গফ ডাকছে। গফ কিরে? আমাকে দেখছিস কখনো ফোনে মেয়েদের সাথে কথা বলতে? তোর তিতাস আপুর না হয় অনেক বফ থাকতে পারে, আমার নেই। ওই কি বললেন? আমার বফ থাকবে মানে? আমি কখনো প্রেম করিনি। আর মুখে লাগাম দিন, না হলে নাকে খুশি মারবো। আপু তুমি ওর সাথে কথা কেন বলছো? ওর ট্রিট খাটিয়ে তুমি যে সিঙ্গেল সেটা জেনে নিয়েছে। আবিরকে তো তুমি চেনো না। আজকের মতো থাক, বাকিটা পরে দেখবো। কথাগুলো বলে আবির চলে গেল। ওর আম্মুর রুমের সামনে দিয়ে ওর রুমে যেতে হয়। আবির যখন ওর আম্মুর রুমের সামনে দিয়ে আসছে, তখনই আবির শুনতে পেল, আবিরের আব্বু প্লিজ আমাকে যেতে জোর করো না, তুমি তো জানোই আমি কেন যাই না। সবাই তো যাচ্ছে। আবিরকে তখন সবার সামনে আমি তোমাকে যাওয়ার ব্যাপারটা বলতে বারণ করেছি। যা হয়েছে সবটা ভুলে যাও। প্লিজ এই ব্যাপারে কথা বলো না তো। গ্রামে আবিরকে নিয়ে যাচ্ছ, যাও, তাকে সামলে রেখো, সেই জন্য আবার কারো বকা না শোনে। বিশেষ করে নিহাদের থেকে যেন সে কোনো কিছু না শোনে। নিজের বড় ভাইয়ের নাম ধরছো কেন? বাদ দাও প্লিজ, একা থাকতে দাও। আর শোনো, আবির যেন কখনো এসব কথা না শোনে। আবির নিজের রুমে চলে আসে। পায়চারি করতে করতে ভাবে, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। নিহাদা কে? আম্মুর ভাই? বড় নাকি ছোট কি জানি। আমার রহস্যটা জানতেই হবে। এবার কেউ না গেলে আমি শিওর গ্রামে যাব। শুনছি ছোট মামার মেয়ে নাকি ছেলের বিয়ে। যাকে সেসব বিয়ে উপলক্ষে তো যাব, আর জানতে পারবো আসলে কি হয়েছিল। আবির কথাগুলো ভাবতে ভাবতে মনে পড়ে ওর রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নিতে হবে। কিন্তু উনি যে ব্যস্ত মানুষ, তাতে করে মনে হয় না ফোন রিসিভ করবেন। ওনাদের বাসায় যেতে হবে আজ। কথাগুলো বলতে বলতে আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অজানা নাম্বার। আমি চৈতি বলছি, এটা আম্মুর নাম্বার। আমার তো ফোন নেই, আম্মুর ফোন থেকে কল দিয়েছি। আমি ভাবতেই পারছি না আমার মতো একটা ছেলের সাথে কোনো মেয়ে কথা বলছে। দাঁড়াও তো একটু চিমটি কাটি। কি বলেন এসব? নিজেকে এমন কেন মনে করেন? আমি কি কথা বলছি না? বলছো তো। কথা বলার এক পর্যায়ে আবিরের আরও একটা কল আসে। আর সেটা হলো নোভা নামের একটা মেয়ের। সে পাশের এলাকায় থাকে। চৈতিকে বলল, আচ্ছা তোমার সাথে পরে কথা বলবো, একই বাড়িতে আছি, কালকে কথা বলার কি আছে? আমার ক্লাস টিচার ফোন করছে, পরে কথা বলবো। আচ্ছা। আবির তাড়াতাড়ি নোভার ফোন রিসিভ করে। রিসিভ করেই আবির নোভাকে শোনাতে থাকে, তোমাদেরকে কতবার বলছি এসব কাজ করবে না? জানো না কখনো মেয়েদের মন নিয়ে খেলতে নেই? তোমরা কেন এসব শোনো না? ভালো যাকে বাসবে তাকেই বিয়ে করবে। তোমাদের জন্য ঠিকমতো কাজও করতে পারি না। আম্মু কল দিয়েছিল তোমাদের জন্য, সেখানে কথাও বলতে পারিনি। এখন আমার হার্ট ফোন করছে, দয়া করে সামনে থেকে যাও। আবির নোভাকে শুনিয়ে মিথ্যে কথাগুলো বলল। নোভা আবিরের ফোন বিজি পেয়ে রেগেছিল, ইচ্ছে মতো বকতে যাচ্ছিল। কিন্তু আবিরের এমন কথা শুনে নোভা চুপ হয়ে শুনতে থাকে। আবির বলে, হ্যালো আমার হার্ট, সরি আসলে আর বলো না। আমাদের এলাকার দুটো ছোট ভাই মেয়েদের নিয়ে খেলা করে, মানে মন নিয়ে আর কি, ওদেরকে। সব শুনেছি বাবু, আমাকে অনেক বেশি ভালোবাসো তাই না? তুমি কি আমার ভালোবাসায় সন্দেহ করো? জানতাম এটাই করবে। আফসোস, আমি যাকে ভালোবাসি সে আমাকে বুঝলো না, কি আর করার। এই আবির, ভুল বুঝছো কেন? তোমাকে অনেক বিশ্বাস আর ভালোবাসি গাধা। কথা বলার সময় আরও একটি ফোন আসে আবিরের। সিমি নামের একটা মেয়ে ফোন করেছে। আবির তাড়াতাড়ি নোভাকে বলে, রাখছি, ছোট আম্মু ফোন করছে, পরে কথা বলছি।
আমি তো তোমাকে ভালোবাসি না, তাই না? যাও, আমাকে বিশ্বাস করা লাগবে না। এই গাধা ছেলে এমন করো কেন? আচ্ছা, আগে তুমি তোমার আম্মুর সাথে কথা বলো। বাই। আবির তাড়াতাড়ি সিমির কল রিসিভ করে সিমিকে শুনিয়ে বলে, রিয়া, তোকে কিন্তু সামনে থেকে যেতে বলছি, জানিস না সিমি না বললে আমি খাই না। তবুও কেন বারবার একই কথা বলছিস? যা বলছি। আবির সিমিকে শুনিয়ে কথাগুলো বানিয়ে বলল। সিমি ওদিকে খুশিতে পুরো ঠান্ডা হয়ে গেছে। সিমি বলল, সরি জান, আজকে একটু বিজি ছিলাম, কল করতে পারিনি। আচ্ছা বাদ দাও, আমার কিছু হলে কার কি? কেউ আমার জন্য কাঁদে না, তুমিও না। সকালে মাত্র 1 কাপ চা আর বিস্কুট খেয়ে আছি। বিশ্বাস না হলে রিয়ার সাথে কথা বলিও। এই না না, তোমাকে কেন বিশ্বাস করব না? পাগল একটা। আমি জানি তো আমাকেও তুমি অনেক ভালোবাসো। আমি না বললে খাও না, আমিও খাইনি, কাক ছিল। চলো একসাথে খাই। আচ্ছা। ফোন রাখতে যাবে ঠিক সেই সময় রিয়ার বান্ধবী মিথি ফোন করে। আবির সিমির থেকে বিদায় নিয়ে মিথির কল রিসিভ করে। তোমার ফোন বিজি দেখাই কেন? আর বলো না, গ্রাম থেকে মামার আসছে। মামার এক ছোট মেয়ে আমার ফোন নিয়ে বাড়িতে কথা বলছিল। জানোই তো আমি আবার কতটা হেল্পফুল না করিনি। আচ্ছা সরি, 1 মিনিট। তুমি আমাকে সন্দেহের বশে প্রশ্ন করলে। আবির সরি, আসলে তোমার ফোন বিজি পেলে আমার কেমন যেন হয়। বাবুটা রাগ করেছে? আচ্ছা হয়েছে, এবার রাগ করো না। হয়েছে, এবার রাখছি। বাসায় মেহমান আসতে, বিজি গো, রাতে কথা বলবো। আচ্ছা। ফোন কেটে দেয়। আবির জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। নিজেই বলে উঠল, জিনিয়াস, আমি জিনিয়াস। তবে একদিক দিয়ে আবির অনেক ভালো। সে কখনো কোনো মেয়ের হাত অবধি নিজের ইচ্ছে মতো ধরে নেওয়া অবধি। সবার সাথে ফ্লার্ট করলেও নিজের ইচ্ছেতে কখনো কারোর সাথে মিটও করেনি। যখন সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে তখন বাকি গফদের নাম্বার ছোট আম্মু, বড় আম্মু, রিয়া, ছোট আব্বু, সেজ আব্বু বলে সেভ করে রাখে, যেন গফ দেখে ওর বাসা থেকে ফোন দিচ্ছে। আর আবির সেসবটা নিজের মতোই কন্ট্রোলে রাখে। কিন্তু আবির কখনো কাউকে নিজ ইচ্ছেতে ভালোবাসে বলেনি। বলবে কি করে? সে তো কাউকে ভালোই বাসে না। হয়তো বাসবে কাউকে, তবে সেটা সময়ের অপেক্ষা। নীলিমা বেগম ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন। তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে পুরনো অনেক কিছু ভাবছেন। হঠাৎ ওনার ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখেন অচেনা নাম্বার। নীলিমা বেগম ফোন রিসিভ করেন। নীলি আপা, কেমন আছেন? কে আপনি? আমি আপনার বড় ভাইয়ের বউ বলছি। নীলিমা বেগম কোনো দেরি করলেন না, তাড়াতাড়ি ফোন কেটে দিলেন। সুইচ অফ করে বাইরের দিকে তাকালেন। স্পষ্ট বোঝা যাচ্ছে নীলিমা বেগম তার বড় ভাইয়ের উপর খুব বিরক্ত। হয়তো অতীতে কিছু হয়েছিল যে জন্য তিনি 20 বছর ধরে গ্রামেই যান না। আপাতত সেসব চিন্তা বাদ দিয়ে তিনি প্রকৃতি দেখতে ব্যস্ত। আবির সবসময় দেরি করে ঘুম থেকে ওঠে। কেউ ওকে বিরক্তও করে না, কারণ আবির কয়েকটা কাজে খুব বিরক্ত হয়। যেমন আবিরকে না বলে ওর ফোনে হাত দেওয়া, বাইক নেওয়া আর ঘুম থেকে ডেকে তোলা। এগুলোতে সে খুব বিরক্ত। আবির আরামসে ঘুমাচ্ছে। হঠাৎ অনুভব করলো ওর গায়ে বৃষ্টির মতো পানি পড়ছে। আবির লাফ দিয়ে ওঠে। বিছানায় বসে চোখ খোলার আগেই রাগী গলাতে বলল, কোন হারামি রে? আবির চোখ মেলার আগেই খিলখিল করে হাসির শব্দ শুনতে পায়। সামনে তাকিয়ে দেখে ওর বোন রিয়া আর ওর খালাতো বোন তিশা দাঁড়িয়ে আছে। আর তিশা হাসতে হাসতে রিয়াকে বলছে, দেখলি তো, আমি পারলাম তো ভাইয়াকে ঘুম থেকে তুলতে। এবার তুমি সামলাও, আমি পালাই। রিয়া কথাটা বলেই দৌড়ে চলে যায়। আবির বিরক্ত নিয়ে তাকিয়ে আছে তিশার দিকে। তিশা রিয়া বলে ডাকার জন্য পেছনে ঘোরে, কিন্তু পরক্ষণে বুঝতে পারলো আবির রেগে আছে। তাই সেও রিয়ার মতো দৌড়তে যাবে, কিন্তু কিসের সাথে যেন বাধা পেয়ে তিশা আর যেতে পারে না। তিশা ঘুরে তাকিয়ে দেখে আবির ওর হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। তিশা হাসি হাসি মুখে বলে, মানে ভাইয়া, আসলে হয়েছে কি, আপনি ঘুমাচ্ছিলেন, আপনার মুখের উপর একটা চামচিকা পোকা দৌড়াচ্ছিল, তাই ওটাকে সরাতে পানি দিয়েছিলাম। সরি, হাঁটা ছেড়ে দিন ভাইটু, আমি যাব। আবির হাত ছেড়ে দিয়ে তিশার আগে দরজার কাছে এসে দরজা আটকে দিল। দরজা আটকে দিয়ে আবির দরজার সামনে এক পা তুলে হেলান দিয়ে দাঁড়িয়ে
পাখির ডাকের মতো শীষ বাজাতে লাগলো। তিশা কয়েকবার পায়চারি করে আবার আবিরের সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আবির চোখের ব্রু নাচিয়ে বলল, চামচিকাকে পোকা তাই না? মুখের উপর দিনের বেলায় দৌড়ে বেড়াচ্ছিস তাই না? তিশা হুম হুম করতে করতে হাসতে থাকে। আবিরের দিকে তাকায়। আবির 3/4 জিন্স প্যান্ট পরা, প্যান্টটা আবার নাভির নিচে নামানো, জিম করা, টাইট 6 প্যাক খালি গায়ে বডি, চুলগুলো বেশ স্টাইলিস্ট করে বড় সাইজ করা, ঠোঁট দুটো কেমন লাল টাইপ। আবির এক পকেটে হাত গুজে তিশার দিকে তাকালো। প্লে বয়ের কারিশমা আবির শুরু করে দেওয়ার চেষ্টাতেই নিজেকে প্রস্তুত করলো। তিশা বলল, ভাইয়া আমাকে যেতে দিন প্লিজ, আমি কিন্তু চিৎকার করব। এই তুমি কিসে পড়ো? পড়াশোনা প্রায় শেষ, লাস্ট সেমিস্টার। আমিও সেম। তোমার কোন দিক দিয়ে আমাকে ভাইয়া মনে হচ্ছে? কেন ভাইয়া, আমার কি বোনের মতো লাগছে না? না, তোমাকে বউয়ের মতো লাগছে। পেছনের আয়নাতে দেখো একবার। তিশা পেছনে ঘুরতেই আবির তিশার কাছে এসে 2 হাত শক্ত করে ধরে পেছন থেকে। তিশা চমকে ওঠে। আবির বলে, এসব কি, ছাড়ো বলছি। আমার রুমে তুমি নিজেই আসছো, আমার ঘুম ভাঙিয়েছো, শাস্তি তো পেতেই হবে তাই না? শাস্তি? কিসের শাস্তি? কিস মি। কি? আর ইউ ম্যাড? ইয়েস, বাট সেম টু ইউ। হাউ ফানি, গেট লস্ট। ইটস মাই রুম। হাত ছাড়ুন। ওকে, প্রপোজ করো আমাকে। কিসের? আর তোমার সাহস দেখে অবাক হচ্ছি, ঠিক মতো চিনো না একটা মেয়ের এত কাছে কিভাবে আসলে? আই এম লাভার বয়। এসব ঢং আপনার গফদের সামনে করবেন। আকাশের চাঁদ যেমন একটা, আবিরের গফও একটা, তবে আফসোস আমি আজও সিঙ্গেল। আবির, দরজা খোল, তোর সাথে দরকারি কথা আছে। দরজার অপাশে আবিরের আব্বু এসে কথাটা বলল। আবির চমকে ওঠে তিশাকে বলে, আমি ওয়াশরুমে যাচ্ছি, তুমি দরজা খোলো। আব্বুকে বলবা তুমি এমনিতেই রুম দেখতে আসছিলে। আবির তিশাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। তিশা প্রায় 1 মিনিট পর দরজা খুলে দিল। রাহুল সাহেব তিশাকে আবিরের রুমে দেখে অবাক হলেন, কিন্তু তিশার কাজ দেখে রাহুল সাহেব কিছুই বললেন না, কারণ তিশা আবিরের ড্রেস আপ বিছানার একপাশে রেখেছে, এরপর বিছানা গুছিয়ে দিচ্ছে। তিশা আবিরের আব্বুকে দেখে তাড়াতাড়ি ভদ্রতা সেরে বিদায় নেয়। আবির ওয়াশরুম থেকে বের হয়। তোর রুমে তিশা কি করছিল? তিশা? কে তিশা? আমার রুমে মানে? তুই জানিস না? দেখ, মেয়েটা তোর বিছানা গুছিয়ে দিয়েছে, তুই কি কি পড়বি হয়তো সেগুলোই বিছানায় এনে রেখেছে। আবির তিশার বুদ্ধি দেখে মুচকে হাসলো। আবির কালো টি শার্ট আর জিন্স পরে নিল, কালো লোফার পরে আয়নার সামনে দাঁড়ালো। রাহুল সাহেব বললেন, তোর মাকে গ্রামে যাওয়ার পর নিয়ে যেতে হবে, আর এটা তুই ছাড়া কেউ পারবে না। তোর বড় মামি ফোন করেছিল কালকে, নাকি তোর মাকে ফোন করেছিল, ও কথা বলেনি। কি হয়েছিল তোমাদের? সে এক বিশাল কাহিনী, তোর মা ছাড়া কেউ তোকে এগুলো বলবে না, তাই বেকার প্রশ্ন করিস না। রেডি হয়ে নে, কালকে যাব। আচ্ছা যাই, তোমার বন্ধু রাষ্ট্রপতির সাথে একটু কথা বলে আসি। এর আগে কখনো ওনার বাড়িতে যায়নি। আবির রুম থেকে বের হয়ে আরো কিছুক্ষণ পর গায়ে নীল রঙের শার্ট, যেটার বোতাম খোলা, খাবার টেবিলে এসে দেখে সবাই বসে আছে। আবির দরজার কাছে যাবে, তখনই নীলিমা বেগম আবিরকে ডাক দেয়। আবির, খেয়ে যাও। আমার দেরি হয়ে গেছে, আর এখন খেতেও ইচ্ছে করছে না। দেখো, এটা বাড়ির নিয়ম, খাবারের সময় সবাই একসাথে বসে খাবে, আর সেটা ঠিক সময় মতোই। আমু প্লিজ, আমি বড় হয়েছি, এসব নিয়ম আমার মানা যাবে না। মুখের উপর কথা বলো না, আর সন্তান পিতামাতার কাছে বড় হয় না। খেতে বসো। আবির দরজাতে ছোট্ট করে একটা বিরক্তির লাথি দেয়। তিশা মনে মনে বলে, আবির যাই হোক, ওর মাকে অনেক বেশি ভয় পায়, আর ওনার কথা শুনতে আবির বাধ্য। হয়তো এটাই কোনো একদিন কাজে লাগবে। আবির এসে খাবার টেবিলে বসে। অল্প খেয়ে সে উঠে চলে আসে। নীলিমা বেগম আর কিছুই বললেন না। এ বাড়িতে সবাই নীলিমা বেগমের সব আদেশই মানে, কেবল আবির সেটা মানে না, কারণ ছোট থেকেই আবির ওর মায়ের কড়া শাসন পেয়ে বড় হয়েছে, যার জন্য সে এরকম হয়ে গেছে আবিরের মায়ের কাছে। আবির বাড়ি থেকে বের হতেই 5টা গাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। ওর সিকিউরিটি আর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টরা আবিরকে ঘিরে ধরল। পুলিশেরা এসে স্যালুট করলো।
আবিরের এসব ভালো লাগে না, সে সাধারণভাবে চলতে চায়। অ্যাসিস্ট্যান্ট রাফাত বলল, স্যার গাড়িতে উঠুন। বাইক নিয়ে আসো ভেতর থেকে। স্যার গাড়ি। চুপ, আমি বাইকে যাব। আবিরকে বাইক এনে দেয়। আবির বাইকে করে রাষ্ট্রপতির বাড়ির সামনে চলে আসলো। অনেক সিকিউরিটি সেখানে। আবির মত প্রবেশ করতে যাবে, তখনই সিকিউরিটি আবিরকে বাধা দেয়। কে আপনি? এভাবে অনুমতি ছাড়া ভিতরে যেতে পারবেন না। আবির কিছু বলতে যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট এসে সিকিউরিটিদের আবিরের কার্ড দেখায়। সাথে সাথে ওরাও স্যার বলে আবিরকে ভেতরে প্রবেশ করতে দিল। বিশাল বাড়ি, চারপাশে ফুলের গাছে ভর্তি, অনেক সিকিউরিটির সমাগম চারপাশে। আবিরও সামনের থেকে হেঁটে বাড়ির পেছন দিকে চলে আসে, কারণ ফুলবাগান দেখতে দেখতে কখন যে সে পেছনের দিকে এসেছে বুঝতেই পারেনি। বাড়ির পেছনে একটা বড় বিঘা জমির উপর পুকুর করা। সেই পুকুরে নামার জন্য বাড়ির সাথে অ্যাড করা হয়েছে সিঁড়ি। সিঁড়ির ওপর কোণাতে ফুলের টব। আবির পুকুরের সামনে এসে দাঁড়ালো। কি শীতল বাতাস বইছে, যেন ওর গায়ের সাথে গা মিলিয়ে। ঢাকা শহরে এমন দৃশ্য আবির দেখবে কখনো ধারণাও করিনি। হঠাৎ শুনতে পেল, চাতক প্রায় হরনিশি, চেয়েছে কলসি। চাতক প্রায় হরনিশি, চেয়েছে কলসি। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের শনি, ওই আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, অমিলন হবে কত দিনে। আমার মনের মানুষের শনি, ও আমার মনের মানুষের শনি। কি চমৎকার লালন গীতি শুনতে পেল আবির, আর কণ্ঠটা একটা মেয়ের। আবির পাশে তাকায়। পুকুরের পাড়ে লাল কৃষ্ণচূড়া ফুল গাছ, আর সেই গাছের চারপাশে বসার জায়গা করা। সেখানে কে যেন নীল ড্রেস পরে বসে গান গাইছে। আবির সেখানে গেল। আপনি তো বেশ সুন্দর গান করেন। মেয়েটা চমকে উঠল। পেছনে তাকিয়ে দেখে ওর বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। আবির মেয়েটার মুখের দিকে তাকালো। কি অপরূপ দেখতে। আবির মনে মনে বলে, মেয়েটা কে, এখানে কি করছে? ওদিকে মেয়েটাও ভাবে, ছেলেটাকে এখানে আসার সাহস কিভাবে পেল? আমি আবির। স্যার মানে হয়তো বুঝতে পারছেন কাকে স্যার বলছি। ওনার কাছে এসেছিলাম, কিন্তু এখানে এসে পদ্ম ফুলের সাথে দেখা হবে ভাবতেই পারিনি। পদ্ম ফুল? কই, পুকুরে তো পদ্ম ফুল নেই। আর আমি অরিন, আপনার স্যার আমার বাবা। নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বুঝলাম। গিটারটা নিতে পারি? আপনি গান পারেন? হয়তো পারি। আপনি কি সিঙ্গার? আরে না, আমি একজন ফটোগ্রাফার। স্যার বলেছিল ওনার বাড়িতে অনেক ফটোশ্যুটের জায়গা পাবো। ওনার নাকি কোনো ভ্যাকেশন আসতে চলছে, তাই আমাকে লোকেশন দেখানোর জন্য আসতে বলেছিল। তাই এসেছি। বন্ধুর গিটার আছে, তাই মাঝে মাঝে বাজাতাম। বাহ, দারুণ তো। অরিন সকালের এই সময়ে গিটার নিয়ে বসে গান গায়। সে রাষ্ট্রপতির একমাত্র মেয়ে। সিকিউরিটির জন্য কারোর সাথে কখনো মিশতে পারেনি, আর না কোনো বন্ধু হয়েছে ওর। বন্ধু কেবল অনলাইনেই আছে। টিচার এসে পড়িয়ে যায় অরিনকে। বলা যায় অরিন হলো ঘরবন্দি একটি মেয়ে। এমন আগন্তুকের মতো আসা ছেলেটার সাথে ও এত কথা বলবে কখনো ভাবতেও পারেনি। অবশ্য ভালোই লাগছে অরিনের ছেলেটার সাথে কথা বলতে। আবির গিটার নিয়ে অরিনের থেকে দূরত্ব রেখে বসে পড়ল। প্রথমে মেয়েদের খুব কাছে বসা হয়, তবে মেয়েটা তাকে অন্যরকম ভাববে। এখন নিজেকে খুব বোকা আর অনেক বেশি বাচ্চামো অ্যাটিটিউড রাখতে হবে, তবেই মেয়ে পটবে। আবির গিটার নিয়ে বসে। অরিন ইমপ্রেসিভ দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবিরকে অরিন বলল, আমার লালন গীতি পছন্দ। আপনি কিভাবে জানলেন?
আসলে আমি মানুষের হাসি দেখলেই বলে দিতে পারি তার মনের অবস্থা। আবির এমন চাপা মেরে নিজেই মনে মনে হাসতে লাগলো, কারণ আবির আসার পর শুনেছে অরিন লালন গীতি গাচ্ছিল, আর তাই আবির বুঝে ফেলেছে মেয়েটার পছন্দ এমন। সেজন্যই সে অরিনের মধ্যে গান গাইল। তবে এবার ফ্ল্যাট শুরু। আবিরের মাস্টার মাইন্ড ফ্ল্যাটে পুরোপুরি প্রবেশ করেছে। অরিন বলে, তাই নাকি? আমি হাসছি। তাহলে বলুন তো আমার মনের অবস্থা। আসলে আপনি খুব তাড়াতাড়ি একটা ছেলে প্রেমে পড়তে যাচ্ছেন, আর আপনি যার প্রেমে পড়বেন সেই ছেলে নিয়ে এখন ভাবছেন। কি ভাবছেন সেটাও বলি। ভাবছেন এই ছেলেটা কেমন যেন হঠাৎ করে আসলো, কেমন মিশে গেল, যেন কত আপন আর পরিচিত ছিলাম। সহজ করে বলি, আপনি আমার প্রেমে পড়তে যাচ্ছেন। কি এত সোজা নাকি? ওকে টাটা, আপনার আব্বুর সাথে দেখা করতে হবে। আবির আর দাঁড়ালো না। আবির পেছনে ঘুরে মুচকে হাসছে। অরিন এখন সত্যি আবিরকে নিয়ে ভাবছে। আবির যা যা বলেছে অরিন এখন সেগুলোই ভাবছে। ছেলেটা কেমন উদ্ভট, হঠাৎ করে আসলো, কথা বললো, যেন আপন হয়ে গেছে। আচ্ছা, ছেলেটা কি আর আসবে না? না আসুক, বললেই হলো নাকি আমিও ছেলের প্রেমে পড়বো? চিনি না জানি না, প্রেমে পড়া যায়? অরিন এগুলোই ভাবছে। আবির একবারও আর পেছনে তাকাবে না, কারণ আবির এবার অ্যাটিটিউড দেখাবে। আবিরের কাজ শেষ অরিনের ব্যাপারে, এতটুকুই যথেষ্ট। সে মেয়ে পাঠানোর কাজ জলদি জলদি করে না, ধীরে সুস্থ করে। আর সেজন্যই একবার আবিরের প্রেমে কোনো মেয়ে যদি পড়ে যায়, তা সেটা খুব মুশকিল। অচেনা অজানার মাঝেই প্রেম হয়। দেখার মাঝে প্রেম জিনিসটা কেবল স্বার্থের মাঝে অগ্রহতা বোঝায়, আর আধিকার মাঝে প্রেমটা হয় আকাঙ্ক্ষা, আগ্রহ, ভালো লাগা, দেখতে পাওয়ার প্রবল ইচ্ছা, সমন্বয়ে ঘটিত মজবুত প্রেম। অরিন বসা থেকে উঠে আসে। আবির রাষ্ট্রপতির কাছ থেকে ছুটি নেয়, কারণ রাহুল সাহেব আগেই ফোন করে বলেছে আবিরের ব্যাপারে। আবিরের ছুটি পেতে দেরি হলো না। আবির বাড়ির সামনে আসে। 2 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিন। সে আবিরের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আবির একবার ঘুরে তাকায়, মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে অরিনের দিকে তাকায়। আবির চোখ সরিয়ে নিচে চলে যায়। আবির রাষ্ট্রপতির বাড়ি থেকে বের হয়ে চলে যায়। বাইক চালিয়ে ও নিজের বাড়িতে চলে আসে। কালকে বা হয়তো আজকেই যেতে হতে পারে গ্রামের বাড়িতে, সেই জন্যই বাড়িতে এসে গুছিয়ে নিতে হবে সবার। আবির বাইক রেখে বাড়ির মধ্যে প্রবেশ করে। দেখে রিয়ার বান্ধবী মিতি বসে আছে, সাথে চৈতি, সুপ্তি, তিশা, রিয়া বসে আছে। আবির চৈতি আর মিথিকে পাশাপাশি বসে গল্প করতে দেখে। আবির একবার রিয়ার দিকে তাকায়, আর একবার মিথি আর চৈতির দিকে তাকায়। দুজনেই কি আমাকে নিয়ে গল্প করছে? যদি এমন হয় তাহলে শেষ, সব শেষ। আবির মনে মনে কথাগুলো ভাবছে। রিয়া আবিরের কাছে এসে বলল, ভাইয়া তোর 2 গফ একসাথে বসে তোকে নিয়ে গল্প করছে। কি? আরে শোন না, মিথি বলেছে চৈতিকে। জানো, আমার না একজন বিএফ আছে, সে আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সে সব কিছু করতে পারবে। পাগলটাকে অনেক বেশি ভালোবাসি। ওদিকে চৈতি ও মিথির মুখে বিএফকে নিয়ে গল্প বলাতে সেও বলেছে, ভালোবাসা কি বুঝতামই না। গ্রামে সেভাবে কখনো ভাবার সময় পাইনি, এখানে এসে সব যেন নতুন মনে হচ্ছে। আমি একজনকে ভালোবাসি, আর সে আমাকে খুব সহজেই বোঝে। দুজনে তোর নাম না প্রকাশ করে তোকে নিয়ে সে কি গল্প! আহা, আমি আর তিশা আপু তো মজা নিয়েছি অনেক। তিশা আপু কি বলেছে ওদের জানিস? বলেছে তোমার বিএফ গুলো অনেক ভালো। ইস, এমন একটা যদি বিএফ পেতাম। আমি তো হাসতে হাসতে শেষ। আচ্ছা, তুই এত সুন্দর হলি কেন? মেয়েগুলো তোর উপরে ক্রাশ খায়, আর তুইও সেটার সুযোগ নিয়ে এমন করিস, হারামি একটা। রিয়া তিশার পাশে যেয়ে বসে। আবির রিয়ার কথায় পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে যায়। আবির রুমের দরজা আটকাতে যাবে, তখনই তিশা এসে দাঁড়ালো সামনে। তিশা আবিরকে বলে, হাই প্লে বয়, কেমন আছেন? আচ্ছা, এগুলো করে কি পান? জানেন আপনি, এমন একদিন আসবে যেদিন আপনি ঠিক এই ভালোবাসার জন্য কান্না করবেন, কাউকে খুব করে চাইবেন, কিন্তু সে আপনাকে ভালোবাসলেও আপনাকে চাইবে না। কারণ একটাই, সে বিশ্বাস করবে না আপনাকে কখনো। সেই রকম দিন কখনো আসবে না।
কারণ সময় স্রোত আবির কখনো কারোর জন্য অপেক্ষা করে না, বরং এই আবিরের জন্য সবাই অপেক্ষা করে। তাই নাকি মিস্টার? দেখা যাবে। দেখতে থাকো। ওকে। তিশার মুখের ওপর আবির দরজা লাগিয়ে দেয়। আবির বিছানায় বসে চৈতি আর মিথির সাথে মেসেজিং করতে থাকে। আবির কারো কথায় কোনো ভ্রুক্ষেপ করে না। আবির দরজাতে কারো টোকার শব্দ শোনে, তাকিয়ে দেখে ওর আম্মু এসেছে। আবিরের পাশে এসে বসলো নীলিমা বেগম। আবিরকে বলল, গ্রামে যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার মা গ্রাম থেকে চলে এসেছে। আমি চাই না তুমি এমন কিছু করো যেখানে আবার গ্রাম নামটা শুনে রাগ চলে আসে। কি হয়েছিল আম্মু? কেন তুমি গ্রামে যাও না? তেমন কিছুই না, এমনিতে গ্রাম ভালো লাগে না। চিন্তা হচ্ছে তুমি গ্রামে যেয়ে কিভাবে থাকবা। সেখানে কিন্তু শহরের কোনো কিছুই পাবে না। তুমি আর রিয়া থাকতে পারবে তো? তোমার ছেলে সব পারে আম্মু। আচ্ছা আম্মু, এই তিশাকে? তোমার মেজো খালা, মানে আমার মেজো বোনের মেয়ে। অনেক ভালো একটা মেয়ে। আমি ফোন দিলে সেই ফোন ধরে, অনেক কথা বলে, আমার ডায়াবেটিসের খোঁজ খবর নেয়। মানে তোমার কথায় সে অনেক ভালো, মানে লক্ষ্মী মেয়ে, তাই তো? আমাদের শহরের কোনো মেয়েদের মতো না। হয়েছে, চুপ করো তো। ওর থেকে অনেক ভালো মেয়ে পড়ে আছে। তাই নাকি? তা কে সে? রাষ্ট্রপতির মেয়ে। আরে পাগল, মানুষ ভালো নাকি এটা কারো গায়ে লেখা থাকে? ভালো তো তার কথা কাজ দিয়েই বোঝা যায়। কালকে সকালে বের হবি, বুঝিয়েছিস? আর যে কোনো রকম ফাইজলামি করবি না। ওখানে সবাই কিন্তু একসাথে থাকে, সবার সাথে সবাই মানিয়ে চলে। একদম বদমাইশি করবি না। আচ্ছা। নীলিমা বেগম চলে যাচ্ছে। দরজার কাছে যেতেই পেছন থেকে আবির ডাক দিয়ে বলে, আম্মু তুমি গ্রাম অনেক ভালোবাসো তাই না? আর সাথে নানু মামা সবাইকে। নীলিমা বেগম আবিরের দিকে এক পলক তাকালেন। তারপর ছেলের কথা শুনে মন খারাপ হলো তার, কিন্তু তিনি কিছুই বললেন না। আবিরের থেকে চোখ সরিয়ে নিয়ে চলে যান তিনি। পরের দিন সকালে সবাই হইচই করছে। আবিরের এমন চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। কালকে রাতে খাবার টেবিলে কথা হয়েছিল সবাই 6:30টার মধ্যে বের হবে। আবির লেট করেই আজকে ঘুম থেকে উঠেছে। সে ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে বাইরে আসলো। সবাই গোছগাছ করে রেডি হয়ে আছে। আজকে 4টে গাড়ি যাবে। আবিরের খালাদের 2টো আর আবিরের জন্য 2টো। নীলিমা বেগম ও আবিরের মেজো চাচি থাকবে বাসায়। চৈতি এসে আবিরের পাশে দাঁড়ালো। চৈতির চোখ দুটো কেমন যেন অনেক মায়ার মায়ার লাগছে। তাকানোর স্টাইলও সব মেয়েদের থেকে আলাদা। বলা যায় এক কথায়, কোনো ছেলে যদি চৈতিকে ভালোবেসে, সেই ছেলে চৈতিকে এই চোখের মায়াতে পড়ে কখনো ছেড়ে যাবে না। আবিরের থেকে অনেকটা জুনিয়র। আবিরের পাশে এসে দাঁড়িয়ে লজ্জামাখা দৃষ্টিতে তাকাচ্ছে চৈতি। আবির ইশারা করে জানতে চাইলো কি হয়েছে। চৈতি কোনো কথা না বলে রুমে চলে যায়। আবির সবার গোছানো দেখছে। হঠাৎই ওর চোখ আটকে যায় দূরের সোফাতে বসে থাকা রিয়ার পাশে তিশার দিকে তাকিয়ে। লাল চুল, অনেকটাই লম্বা, নীল শাড়ি পরা, ডান পাশের গালে ছোট্ট টুল। আবির এতদিন খেয়াল করেনি। চোখের ব্রো পেন ঠোঁটে নিয়ে চেপে ধরে রেখেছে। রিয়াকে মেকআপ করে সাজিয়ে দিচ্ছে। হঠাৎই ফ্যানের বাতাসে তিশার কোমর থেকে শাড়ির কিছু অংশ সরে যায়। চুলগুলো আষ্টেপৃষ্টে তিশার অধন একেবারে ছুঁয়ে দিল। আবির এসব কিছু চোখের পলক না ফেলে হা হয়ে তাকিয়ে দেখছে। এই প্রথম তিশাকে সে ভালোভাবে দেখছে। কোনোতেই যেন মিউজিক পাচ্ছে। तू इतनी खूबसूरत है, फिदा दीदार पे तेरे, मुकम्मल इश्क हो मेरा, जरा सा प्यार तो दे दे, पलक कदमों पे आ झुके, हंसी लम्हात वो दे दे, तेरे संग भीग जाऊं मैं, कभी बरसात वो दे दे, तेरे बिना जीना पड़े वो पल मुझे ना दे, तो इतनी खूबसूरत है, फिदा दीदार पे तेरे, मुकम्मल इश्क हो मेरा, जरा सा प्यार तो दे दे। আবির হা হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা এতক্ষণ খেয়াল করেনি। আবিরের দিকে চোখ পড়তেই আবিরকে দেখে ওর দিকে তাকিয়ে আছে। আবিরের দৃষ্টি অনুসরণ করে দেখে আবির ওর কোমরের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি তিশা শাড়ির কাপড় দিয়ে তা ঢেকে দেয়। চুল কানে গুজে আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকায়।
কারোর চোখে বিষয়টা না পড়লেও একজনের চোখে সেটা পড়ে, আর তিনি হলেন আবিরের বাবা। আবিরের পাশে এসে দাঁড়ালেন তিনি। আবির সোফার পিছনে দাঁড়িয়ে সামনে কাত হয়ে তিশাকে দেখছিল। আবিরের আব্বু এসে বলল, কি ব্যাপার, তুই কি যাবি না? হুম রেডি হয়েছিস? হুম কি পরে যাবি, তোয়ালে? হুম কি বললি? আবির চমকে উঠে পাশে তাকায়, দেখে রাহুল সাহেব দাঁড়িয়ে আছে। আবির নিজের পরনের দিকে তাকায়। ওয়াশরুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গিয়েছিল, আর পরনে তোয়ালে ছিল। আবির লজ্জা পেয়ে রাহুল সাহেবকে বলে, ড্যাড, তুমি কেন এখানে? চারপাশে তাকা, সবাই রেডি হয়ে আছে, আর তুই কেবল স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে পরে আছিস। গ্রামের বাড়িতে যাবি, আর এসে কি সবের দিকে তাকিয়েছিলি বেয়াদব? আমি বেয়াদব ছেলে, বুঝছো? থাকো, গেলাম রেডি হতে। এই দাঁড়া, নিজেকে নিজেই তুই অপমান করলি নাকি সম্মান করলি বুঝি নাই। না বুঝলে মুড়ি খাও। আবির তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। যা আটকে প্যান্ট বের করে পরে নিল। অ্যাশ কালারের নীল স্টিচ জিন্স, সাথে শার্ট পরে নিল। চুলে জেল দিয়ে ঠিকঠাক করে নিয়ে গায়ে বডি স্প্রেও দিয়ে দিল। ফোন বাজতে থাকে আবিরের, ওর আব্বুর ফোন। বুঝতে পারে যে তাকে যেতে হবে। আবির তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে কাজের ছেলেকে ডাকলো। ব্যাকপ্যাক ওর কাছে পাঠিয়ে দিয়ে আবির গিটার আর ক্যামেরা নিয়ে বাইরে আসলো। সবাই বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। খাবার নিয়েও রেডি, যাওয়ার পথে খেয়ে নেবে। আবির গলায় ক্যামেরা ঝুলিয়ে আর কাঁধে গিটার ব্যাগ নিয়ে সামনে এসে দাঁড়ালো। চৈতি আবিরের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবির একজনকে লুকোচুরি দৃষ্টিতে খুঁজছে, আর সে হলো তিশা। কিন্তু সে কই? রিয়াকেও দেখছে, কিন্তু তিশাকে কোথাও খুঁজে পাচ্ছে না। শাড়ি পরা কাউকে সে দেখতে পাচ্ছে না। হঠাৎই আবির দেখে অ্যাশ রঙের স্টাইলিশ আবায়া স্টাইলে বোরকা যাকে বলে, বোরকা পরে মাথায় গোলাপ ফুলের মতো গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে স্কার্ফ করে তিশা বাড়ি থেকে বের হলো। আবির আবারও হাঁ হয়ে তিশার দিকে তাকিয়ে আছে। রিয়া আবিরের পাশে এসে দাঁড়ালো। তিশা আবিরের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আবিরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, কি দেখছেন এমন করে? আবির যেন স্লো মোশনে তিশার হেঁটে যাওয়া দেখছে। তিশা যেয়ে গাড়িতে উঠে বসলো। রিয়া বলল, ওই তুই তিশাপুর দিকে এত তাকাচ্ছিস কেন? তোর কি? আমার কি মানে? তোর মতলব কিন্তু ভালো ঠেকছে না। মতলব? কিসের মতলবের কথা বলছিস? তুই প্লিজ তিশাপুকে ছেড়ে দে। বাকি মেয়েদের সাথে যা করার করিস সেটা স্যার। তিশাপু অনেক ভালো মেয়ে। ওই শোন সেমরি, তোকে একটা কথা বলি। এই তিশাকেই আমি তোর ভাবি করব, আর ওকে মনে হয়তো ভালোবাসতে যাচ্ছি। ভালোবাসতে যাচ্ছিস? দাঁড়া থাম, হেসে নেই। চুপ কর সেমরি, সত্যি ভালোবাসবো তিশাকে। হয়েছে, থাম ভাই। সত্যি ভালোবাসিস কতজনকে সেটার লিস্ট বের কর আগে। দূর, তুই বুঝবি না, তিশা বুঝবে। এত তিশাপু তোকে বুঝবে? তোকে ভালোবাসবে? কখনো না। তোর ভাইকে তুই চিনিস না? তিশা ভালোবাসবে মানে ও নিজেই আমার কাছে চলে আসবে, বুঝলি? পটিয়ে দেখা আগে। আবির মেয়ে পটায় না, বুঝলি? মেয়েরা পটায় আবিরকে। হ, এই জন্যই এক গাধা গফতর। আমি গেলাম, তিশাপু ডাকছে। আর প্লিজ এবার আমার হেল্প নিবি না, বুঝছিস? রিয়া তিশার পাশে যেয়ে বসলো। আবিরও তিশার দিকে তাকাচ্ছে, আর রিয়া বারবার আড়াল করে দিচ্ছে। আবির মনে মনে বলল, এটাই বোন নাকি অন্য কিছু? কি করতে যে একটা বোন দিল পোড়ালা। এই আবির, উঠে আয়। আমি বাইকে আসছি। বাইক? কি বলিস? কত দূরে? রাস্তায় রাস্তায় কত রোদ জানিস? তুই থাকবি রোদে। তোমরা গাড়িতে যাও, আমি বাইকে যাব। প্রবলেম হলে হবে আমার। যাও তো তোমরা। ওখানে তোর মামাতো ভাইদের বাইক আছে, বাইক কেন নিবি আবার? আমি কারোর বাইক বা বলতে পারো শখের জিনিস হাত দিই না। আমারটা আমি কাউকে দিই না, অন্যের আমি নিই না। আচ্ছা আয় তাহলে। আবির দুই কাঁধে গিটার বেল্ট তুলে নিয়ে গলায় ক্যামেরা ঝুলিয়ে বাইক স্টার্ট করলো। গেট দিয়ে বের হতেই আবিরের বডিগার্ড আর অ্যাসিস্ট্যান্ট আবিরকে আটকালো। স্যার চলুন যাই। আরে ভাই, ছুটি নিয়েছি তো, লাগবে তো এত সিকিউরিটি? পরে কিছু হলে আমাদেরই সমস্যা। আমার সাথে কেউ আসলে সবাইকে চাকরি থেকে বের করে দিব। চুপচাপ এখানে আমার বাড়ি পাহাড় দাও সবাই। আর গ্রামে আমাকে কেউ চেনে না আমি কে, সো প্রবলেম হবে না। আর হইলে ডাকবো, চলে আসবা তখন। ওকে স্যার। আবির বাইক স্টার্ট দেয়, বাইকের সাথে লাগোয়া মিউজিক সিস্টেম অন করে দিল। ইভি শিরনের সবচেয়ে ফেমাস গান
লাইফ শেপ অফ ইউ গানটা বাজতে থাকে। Girl, you know I want your love. Your love has had me for somebody like me. Come on now, follow my lead. I'm very crazy, don't mind it. Say bye. I'm in love with the shape of you. You push upon like a magnet too. Although my heart is falling too. I'm in love with your body. আবির বাইক চালাচ্ছে, সামনে 4টে গাড়ি যাচ্ছে, বাইকে মিউজিক শোনা যাচ্ছে। আবির বারবার তিশাদের গাড়ির পাশে এসে আবারও পিছিয়ে যাচ্ছে ইচ্ছে করেই। কখনো কখনো আবার আবির আগে চলে যাচ্ছে। আবির বাইক নিয়ে সবার আগে যাচ্ছে। সামনের গাড়িতে আবিরের আব্বু আছে। রাহুল সাহেব দেখে দূরে আবির বাইক রেখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। রাহুল সাহেব আবিরের পাশে যেয়ে গাড়ি থামালেন। একে একে সবাই এসে আবিরের পাশে রাখলো। সামনের রাস্তায় যেতে গাড়িতে করে এখনো 3-4 ঘন্টা বাকি আছে। রাহুল সাহেব গাড়ি থেকে নেমে আবিরকে বলল, কি হয়েছে? বাইক থামিয়ে দাঁড়িয়েছিস কেন? আসলে পেট্রোল ফুরিয়ে গেছে। এই প্রথম আমার গাড়িতে পেট্রোল শেষ হলো। ওই অ্যাসিস্ট্যান্টের জন্য পেট্রোল নিতেই ভুলে গিয়েছি। তোমরা যাও, সামনে থেকে নিয়ে নিব। ভাই চলেন, সামনে ফিলিং স্টেশন, আবির ওখান থেকে নিয়ে নিতে পারবে। তোমরা যাও, আমি জিপিএস দিয়ে তোমাদেরকে খুঁজে নিব। দেখিস রাস্তা ভুলে যাস না যেন। আচ্ছা। গাড়িগুলো চলে গেল। আবির বাইককে একটা লাথি দিয়ে রাগগুলো প্রকাশ করে সামনে পেছনে তাকালো। উপায় না পেয়ে সে বাইক ঠেলে নিয়ে যেতে থাকে। প্রায় 30 মিনিট এভাবে যাওয়ার পর ফিলিং স্টেশনের টের পেল আবির। কিন্তু সেখানে এসে দেখে অনেকেই গাড়িতে তেল ভরছে। আবিরের সিরিয়াল 3 জনের পর। একে একে আবিরের সিরিয়াল আসে, তবে একজনের পর। সে যখন ট্যাঙ্কিতে তেল ভরতে যাবে তখনই একটা জিপে করে গাড়ির তেল পাম্পে এসে দাঁড়ালো। গাড়ি থেকে 5 জন লোক নামতেই যারা তেল ভরে দেওয়ার দায়িত্বে ছিল তারা দৌড়ে চলে যায়। আবির একমাত্র পালিয়ে যাওয়া লোকেদের দিকে তাকাচ্ছে। আবির একবার পালিয়ে যাওয়া লোকেদের দিকে তাকাচ্ছে, আর একবার জিপ থেকে নামা লোকেদের দিকে তাকাচ্ছে। সামনে যে সিরিয়ালে ছিল সে বাইক রেখে দৌড়াতে যাবে, তখনই আবির বলল, কোথায় যাচ্ছেন আপনি? আরে ভাই জলদি ভাগেন, ওরা মুন্ডু কাশেমের লোক। মুন্ডু কাশেম এখনই আসবে। গত পরশুদিন টাকা চাইতে আসছিল, এরা টাকা দেয়নি। সামনে যাকে পেয়েছিল সবাইকে পিটিয়ে হাসপাতালে পাঠাইছে। জলদি ভাগেন মিয়া, না হলে আপনার অবস্থাও খারাপ হবে। আবির বোকার মতো আশেপাশে তাকায়। এত দূর বাইক ঠেলে নিয়ে এসে যদি তেল না পাওয়া যায় মেজাজটা কেমন হবে? আবির তবুও পালানোর জন্য পা বাড়াবে, এমন সময় ওর ফোন বাজতে থাকে। পকেট থেকে ফোন বের করে দেখে আব্বুর কল। কোথায় তুই? আমরা গ্রামের রাস্তায়। দুপুর হয়ে গেছে, তোর কোনো খবর নেই কেন? বাইক ঠেলে আনতে হয়েছে, এখন তেল ভরে আসছি। সমস্যা নাই, ঠিকানা খুঁজে নিব। আচ্ছা আয়।